গঙ্গা চুক্তি আর তিস্তা চুক্তি আমি বলেছিলাম সব গঙ্গার জলে যাবে। তারেক রহমান আসুক বা না আসুক, এ নিয়ে প্রচুর জল ঘোলা হচ্ছে। আজকে নাকি শুনলাম আবার আপনাদের হুমায়ুন কবির উপদেষ্টা, তিনি নাকি বলেছেন আবার যে সম্মানজনকভাবে আমাদেরকে দ্বিপাক্ষীয় স্বার্থ দেখে নাকি এই সমস্ত কি সব বাতেলা বাতেলা দিয়েছে। হ্যাঁ, যাতে আমরা কান দিই না, এখন আর কান দিই না। এগুলো হচ্ছে সফট ডিপ্লোম্যাসির ফল। এতদিন সফট ডিপ্লোম্যাসি হয়েছে, তো সফট ডিপ্লোম্যাসির ফল হচ্ছে এইটা। আরুন করুন, সফট ডিপ্লোম্যাসি করুন। একদিনে 10টা টপকে দিতেন, দেখতেন সব হার্ড ডিপ্লোম্যাসি দেখবেন সব সিধে হয়ে যাবে। টপকে দেওয়া উচিত ছিল গোটা 10-15, তাহলে সিধে থাকতো। আমরা নাকি কি বলে, যাই হোক, পরে আলোচনা করব। এখন যেটা আলোচনা করতে বুঝি সেটা হচ্ছে গঙ্গা চুক্তি নারাজ নীতিশরা। আগে তো ছিল একজন, এখন হয়েছে দুজন। আগে ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ব্যাগড়া দিতেন। এবার ব্যাগড়া দিচ্ছেন স্বয়ং নীতিশ কুমার, যিনি দীর্ঘকালের এনডিএ শরিক এবং বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। এখন বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে এখন উনি রাজ্যসভায় এসছেন। এখন কি বলা হচ্ছে, আমরা কিন্তু ধৃষ্টতা দেখিয়ে কিন্তু ভারতীয় সাংবাদিকরা বা ইউটিউবার যারা আছে তারা কিন্তু ধৃষ্টতা দেখায়নি। কয়েকজন বাংলাদেশি আমাদের ভাই বন্ধু অনেকে বলার চেষ্টা করছেন যে আমরা ধৃষ্টতা দেখাচ্ছি। ধৃষ্টতা আমরা দেখাইনি। আমরা যদি ধৃষ্টতা দেখাতাম তাহলে কূটনৈতিক স্তরে আপনারা যেগুলো বলেছেন সেগুলো ধৃষ্টতার পর্যায়ে পড়ে কি পড়ে না। কূটনৈতিক কথা আপনারা বলছেন, চোখে চোখ রেখে কথা বলবো, সমান উচ্চতায় দাঁড়িয়ে কথা বলবো, আরো অনেক কিছু বলেছেন। আমার তো অর্ধেক মনে নেই, এত কথা আপনারা বলেন, বাজে কথা মনে থাকে না। যাও কি বলছেন শুনি, মনে করবেন না আবার আমরা বানিয়ে বলছি। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ভারত ও বাংলাদেশের মধ্যে 1996 সালে সই হওয়া গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ 12ই ডিসেম্বর শেষ হচ্ছে। এখনও চুক্তির নবীকরণ নিয়ে দুদেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। ঢাকাকে নয়াদিল্লির খোলা বার্তা, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত দিল্লি এলে এই চুক্তি চূড়ান্ত রূপ পাবে। তবে এনডিএ শরিক জেডিইউ, জনতা দল ইউনাইটেড এই চুক্তির বিরোধিতা উচ্চগ্রামে নিয়ে যাচ্ছে। এতদিন টিএমসি করতো, এবার জনতা দল ইউনাইটেড। জনতা দল ইউনাইটেড হচ্ছে আমাদের শরিক, প্রধানতম শরিক, কারণ তাকে উপেক্ষা করা যাবে না। যদি তিনি সরে যান তাহলে ইউপিএ সরকার পড়ে যাবে। এই শরিক দলের দাবি, এই ব্যবস্থার ফলে শুকনো মরশুমে বিহার পর্যন্ত জল পায় না। বিস্তীর্ণ অঞ্চলে কৃষি, পানীয় জল এবং শিল্পের জন্য গঙ্গার জলের ভাগ কমে যায়। ফারাক্কার জল ধরে রাখায় হুগলি নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় বলে অভিযোগ। আর জেডিইউ সাংসদ তথা বিহারের প্রাক্তন জলসম্পদ মন্ত্রী সঞ্জয় কুমার ঝা অবশ্য এ নিয়ে একটা প্রবন্ধ লিখেছেন, যার শিরোনাম ভারত বাংলাদেশ গঙ্গা চুক্তি নিয়ে ফের ভাবা হোক। তার বক্তব্য, মানে ওই লেখাতে তার বক্তব্য, গত 3 দশকে এই চুক্তির কারণে বিহার অনেক কিছু হারিয়েছে। যেভাবে এই চুক্তি হয়েছে সেভাবে অন্তত একে এগিয়ে নিয়ে যাওয়া উচিত নয় গোটা বিহার এবং দেশের স্বার্থে। এই চুক্তি গুজরাট ডক্টরিনের সন্তান, যেখানে বলা হয়েছিল দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ হিসেবে ভারতের কোনো প্রত্যাশা না রেখে একতরফা সমস্ত প্রতিবেশীকে
ছাড় দেওয়া উচিত। সম্প্রতি তিনি রাজ্যসভায় সদ্য সমাপ্ত বাদল অধিবেশনেও বলেছেন, ফারাক্কা ব্যারাজ মূলত কলকাতা বন্দর এবং হুগলি নদীর নাব্যতা বজায় রাখার জন্য নির্মিত হলেও বাংলাদেশকে জল সরবরাহের বর্তমান ব্যবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিহারের। দাবি 1950 সালের মধ্যে কৃষি, শিল্প এবং 2050 সালের মধ্যে কৃষি, শিল্প ও জনসংখ্যার চাহিদা মেটাতে বিহারের অতিরিক্ত 2000 কিউসেক জলের প্রয়োজন। তাই বর্তমান কাঠামোয় এই চুক্তি হলে রাজ্য উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, ভারত ও বাংলাদেশের মধ্যে 54টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। নদীগুলির জলবন্টন সংক্রান্ত নির্ধারিত দ্বিপাক্ষিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমেই আলোচনা স্থির হয়। ফলে গঙ্গা জলবন্টন ভবিষ্যৎ নিয়ে আলোচনার পথ খোলা। আলোচনা কবে হবে তা স্পষ্ট নয়। নয়াদিল্লির বক্তব্য, ভারতের তরফে শুধু গঙ্গা নয়, সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য যতটা প্রয়াস সম্ভব তা হয়েছে। এবার একটি স্বাধীন বা সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ যে সিদ্ধান্ত নেবে, এটা নয়াদিল্লি মনে করিয়ে দিচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হলো শর্তহীনভাবে পারস্পরিক আস্থা, যেটা ওরাও বলেছিল। তারেকের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, আগামী মাসে ভারতে আয়োজিত ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার সম্ভাবনা ক্ষীণ। যদি পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে উপযুক্ত পরিবেশ তৈরি হয় এবং সম্মানজনক আমন্ত্রণ আসে, তাহলে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। সম্মানজনক আমন্ত্রণ কি এবার গলায় গামছা দিয়ে কন্যা দায়গ্রস্ত পিতার মতো গিয়ে বলতে হবে, হুজুর আপনি আমার ভারতবর্ষে এসে পদধূলি দিন? এইটাই তো বাকি আছে নরেন্দ্র মোদীর, এইটা বলাটাই বাকি আছে। এবার আপনারা চাইছেন কি? এই যে আমরা এত সফট ডিপ্লোম্যাসি করেছি না, আমি বারবার বারণ করি, সফট ডিপ্লোম্যাসির যুগ চলে গেছে। এখন জিসকা ভ্যাঁস জিসকা ডান্ডা উসকা ভ্যাঁস, লাঠি যার হাতে তার হাতে ভ্যাঁস, লাঠি মারো সব সিধে হয়ে যাবে। ওই জন্য ওই 10টা টপকে দিলে পরে সব সিধে হয়ে যেত। তো যাই হোক, এখন তো নরেন্দ্র মোদীর সফট ডিপ্লোম্যাসির যুগ। নরেন্দ্র মোদী বুঝবেন, আরও একটুখানি সফট ডিপ্লোম্যাসি দেখান, আরও 2-4টে চিঠিপিটি পাঠান, দেখুন বাংলাদেশ নরম হয় কিনা। আর বাংলাদেশের থেকে আপনি কি আদায় করতে পারেন সেটাও আমরা দেখে নেব। বাংলাদেশের যা কাণ্ড কারখানা দেখছি, তাতে মোটামুটি একদম রেডি হয়ে থাকুন উত্তম মধ্যম খাওয়ার জন্য। রেডি হয়ে থাকুন। যে কোনো দিন ধৈর্যের বাঁধ টুটে গেলে উত্তম মধ্যম এবং নিম্ন উচ্চ সব, উচ্চ থেকে একেবারে উত্তম মধ্যম সব হবে। এখন এটাকে যদি আপনারা ধৃষ্টতা বলে মনে করেন, তাহলে তাই, আমরা ধৃষ্টতা প্রকাশ করছি। আর আপনারা ন্যায়ের প্রতিরূপ, এবং আপনারা যা বলেন সেটা হচ্ছে ধ্রুব সত্য। মানুষকে ভুল বোঝানোর জন্য ভারত আবার চিঠি দিয়েছে, এই কথাটা বলাটা আপনাদের কোন ধৃষ্টতার মধ্যে পড়ে সেটা একবার ভেবে আমাদেরকে জানাবেন। সবাইকে আমার ধন্যবাদ, নমস্কার।